আওয়ামী লীগ ভাই পাট গাছটা ইচ্ছা হলো টান দিয়ে তুলেন ফেলাই দিলেন। আওয়ামী লীগ বট গাছ, আর যে লোকগুলি ভোট দেয় ওই লোকগুলি আপনি কি করবেন? নিয়ে বঙ্গোপসাগরে ফেলাই দিবেন? তা তো পারবেন না। এদেশে আওয়ামী লীগেরও এরকম একই অবস্থা। আওয়ামী লীগেরও প্রচুর লোকে ভোট দেয়, আওয়ামী লীগের প্রচুর সমর্থক আছে। আওয়ামী লীগকে নাকি নিষিদ্ধ করার ক্ষমতা নাই এই সরকার ডক্টর ইউনূসের। তো বন্ধুরা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো বন্ধুরা চলুন দেখে আসি এই ডক্টর ইউনূস সরকার কি সত্যি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে কিনা, সেই বিষয়ে কি বললেন এই ব্যক্তি। আওয়ামী লীগ ভাই পাট গাছটা ইচ্ছা হলো টান দিয়ে তুলেন ফেলাই দিলেন। আওয়ামী লীগ বট গাছ, আর যে লোকগুলি ভোট দেয় ওই লোকগুলি আপনি কি করবেন? নিয়ে বঙ্গোপসাগরে ফেলাই দিবেন? তা তো পারবেন না। এদেশে আওয়ামী লীগেরও এরকম একই অবস্থা। আওয়ামী লীগেরও প্রচুর লোকে ভোট দেয়, আওয়ামী লীগের প্রচুর সমর্থক আছে। এবং এই সমস্ত দলগুলির মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে প্রবীণ দল। আওয়ামী লীগের শিকড় অনেক দূর। আমি মাঝে মাঝে একটা কথা বলি, শুনেন, আওয়ামী লীগ ভাই পাট গাছটা ইচ্ছা হলো টান দিয়ে তুলেন ফেলাই দিলেন। আওয়ামী লীগ বট গাছ, আওয়ামী লীগ করে 3 পুরুষ 4 পুরুষ ধরে করে। দাদাই আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ করে, ছেলেও আওয়ামী লীগ করে, এবং ছেলের যে বাচ্চা হবে প্রেগনেন্ট তার বউ, সেও ছাত্রলীগের নাম লেখায় রাখছে। এটা হলো আওয়ামী লীগ। কাজে ইচ্ছা হলে ফালাই দিবেন। আজকে আপনার গায়ে শক্তি আছে, ফালাই দেবেন। যে শক্তি আওয়ামী লীগের ছিল গত 15 বছর, ওই শক্তি দেখে হবে না। বরঞ্চ আওয়ামী লীগের অপরাজনীতি এটা জনগণের কাছে প্রচার করেন, জনগণকে দেখায় দেন যে এইটা হলো আওয়ামী লীগের অপরাজনীতি। যদি জনগণ সেটাকে গ্রহণ করে, আওয়ামী লীগ একদিন পরিত্যক্ত দলে পরিণত হবে, যেমন নাকি মুসলিম লীগ হয়েছে, যেমন নাকি নিজামে ইসলাম পার্টি হয়েছে। জনগণ ত্যাগ করবে, সেটা হলো সবচেয়ে বড় ত্যাগ। ওইটা করার জন্য জনগণকে মোটিভেট করেন। যদি জাতীয় পার্টি কিংবা জাতীয় পার্টি এখন নাই, কিন্তু মানে খুবই সংকীর্ণ হয়ে গেছে। কি কারণে হয়েছে? জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করছে। তাদের যে কর্মকাণ্ড, তাদের যে দোদুল্যমানতা, তাদের যে মানে মোসাহিবি, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করছে। নাই হয়ে যাবে, একদম নিশ্চিন্ন হয়ে যাবে যদি তারা তাদের এই রাখে। তো আমি সেটাই বলি যে আইন করে কোনো দলকে নিষিদ্ধ করাটা হলো এক ধরনের মূর্খতা। এটা আমার বিবেচনা, আমি বুঝি, আমি যে বুঝলাম সেটা বললাম। কিন্তু যদি জনগণ যদি মনে করে দলটাকে আমি রাখবো না, রাখবে না, জনগণ তারা ভোট দিবে না। যখন তারা কেউ ভোট না দিবে তখন সে এমনি নিশ্চিন্ন হয়ে যাবে। আপনি 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 বিরতির মধ্যে কমিশনগুলোর আপডেট দেখছিলেন। হ্যাঁ, আমি দেখলাম এখানে এর মধ্যে অলরেডি 2টো কমিশন অলরেডি হয়েছে। একটা হলো আপনার নির্বাচন সংস্কার কমিশন। এই কমিশনের যে মেম্বারদের নাম যেগুলি দেখলাম, আমার কাছে মোটামুটি পছন্দ হয়েছে, কারণ এদের চিনি বলে পছন্দ হয়েছে। আর আপনার পুলিশের যে কমিশনটা হয়েছে, ওখানে 9 জন সদস্য আছে, ওইটা আমার আরো বেশি পছন্দ হয়েছে। কি কারণে জানেন? ওদের কাউকে চিনি না। এখন আপনি একটা প্রবাদ আছে যে এই কোন লোকটা কতটা ভালো বুঝবেন কেমন করে। যার সম্বন্ধে আপনি যত কম জানেন সে তত ভালো। তার সঙ্গে তার কিছু জানেন না, তো যার সম্বন্ধে আপনি জানেন না তাকে আপনি ভালো বলবেন। এবং খুবই আনফর্চুনেট যে পুলিশ কমিশনে যেটা আছে, এই প্রথম নাম ঘোষণা করার আগে এদের কাউকে আমি চিনতাম না। যিনি প্রধান, ওনাকেও আমি চিনতাম না। ওনাকে খুব কষ্ট করে, আমাকে অনেক লোকে অনেক কষ্ট করে চেনানোর চেষ্টা করছে যে উনি নাকি লতিফুর রহমান সাহেবের আমলে বেশ সুবিধাপ্রাপ্ত ছিলেন, তারপরে নাকি একসময় সচিব হয়েছিলেন, অতটা প্রচারে আসতেন না। উনি প্রথম জন আর কি। আর পরে আজকে যে 9 জনের নাম দেখলাম, ভাই আমি ভাই কারো চিনি না। এটা তাহলে সুখের খবর। আমার মনে হয় এটা ভালো বোধ হয়, তাহলে নিশ্চয়ই তারা খুব ভালো। তাহলে অবশ্যই। যে বিএনপির পক্ষ থেকে এতদিনে নির্বাচনের আগে যে সংস্কারের রোড ম্যাপ, সেটা চাওয়া হচ্ছিল। আমরা ভাবছিলাম যে 2007-এ বিএনপির একটা খুব তিক্ত অভিজ্ঞতা আছে, সেই তিক্ত অভিজ্ঞতা থেকে হয়তোবা বিএনপি ভাবছে যে হয়তোবা বিএনপিকে মাইনাস করার কোনো একটা ষড়যন্ত্র চলছে, কিংবা তারা সে আতঙ্কে আছে, তারা একটা রোড ম্যাপ পেলে পরে নিজেদের মতো করে নিজেদের দলগুলোকে গুছাতে পারে, নির্বাচনী প্রস্তুতি নিতে পারে, সংস্কারের রোডম্যাপ চাই। আমরা আজকে দেখছি যে জামায়াতের আমিরের পক্ষ থেকেও নির্বাচনের আগে সংস্কারের রোডম্যাপ চাওয়া হচ্ছে। মানে এই দুটো বিষয়কে কি রিলেট করা যায় কিনা? রোডম্যাপ চাওয়াটা তো কোনো অন্যায় না।
যে কেউ রোড ম্যাপ চাইতে পারে। ধরেন আপনি আমাকে একটা বাসে উঠাই দিলেন, আমি আপনাকে জিজ্ঞাসা করব না যে বাস ভাই কোথায় যাবে, রাস্তায় কয় জায়গায় থামবে? আমি জিজ্ঞেস করবো না, আমি তো সেভাবে প্রস্তুতি নিব। আপনার মনে করেন 6 ঘন্টার জার্নি, আমি কি জানতে চাইতে পারবো না? আর রাস্তায় কি আমাকে আপনি বাথরুম করার সুযোগ দিবেন, অথবা আমাকে একটা খাবার সুযোগ দিবেন? আমি জিজ্ঞেস করবো না আপনাকে? তাহলে কি আমি এই 6-7 ঘন্টা না খেয়ে থাকবো নাকি? যদি রোডের মধ্যে, রোডে উঠলে ম্যাপ লাগবে রে ভাই। এখন যদি কয় কেউ না আমারে বিশ্বাস করে উঠো, যৌক্তিক সময়ে তোমার আমি খাওয়ামু, যৌক্তিক সময় তোমার আমি নামামু, এটা শুনলে কেউ বাসে উঠবো? কেউ উঠবো না। এখন আপনারা বাই চান্স বাসে উঠে পড়ছেন, বাসের ড্রাইভার হয়ে গেছেন, কন্ডাক্টর হয়ে গেছেন, সব কিছু আপনারা হয়ে গেছেন, বাপ্পা হয়ে গেছেন, বাট জনগণ তো বাসের মধ্যে আছে, তাদের জানতে চাওয়াটা কোনো অন্যায় না। আর রাজনৈতিক দলগুলি কি, এগুলিকে আকাশ থেকে পড়ছেন নাকি? কিন্তু জনগণ থেকেই আসছে। জনগণের দাবিকে সামনে এগিয়ে জনগণের কথাটাই কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের মতো করে বলে। এক এক দল এক একটা জনগোষ্ঠী প্রতিনিধিত্ব করে, অথবা এক এক দল দেশটাকে এক একভাবে চালাতে চায়, তাদের একটা রাজনৈতিক আদর্শ আছে, তারা সেই আদর্শ নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করে। কিন্তু তারা কাজেই তারা যেটা বলছে এটা জনগণের কথা। জনগণের আপনি সম্মিলিত শব্দ তো আপনি শুনতে পারবেন না, এদের মাধ্যমে আপনাকে শুনতে হবে। সেক্ষেত্রে রোডম্যাপ চাওয়াটা কোনো অন্যায় না, রোডম্যাপ চাইতেই পারে। এবং বিএনপিরও গভর্নমেন্টেরও উচিত হবে সেই রোডম্যাপটাকে ঘোষণা করা। এটা হলো আমার সহজ কথা। এবং এটা ঘোষণা না করলে পরে সেটা একটা অস্থিরতা তৈরি হবে। মানুষ 1 দিন 10 দিন সহ্য করবে, একটা পর্যায়ে যে মানুষ আর সহ্য করবে না। মানুষ তখন কিন্তু প্রশ্ন করা শুরু করবে যে কেন আপনি রোডম্যাপ দিচ্ছেন না? কারণ আপনাকে তো কোনো ম্যান্ডেট দেওয়া হয় নাই। আপনি বলছেন যে আমি 6টা জায়গায় সংস্কার করব, আপনি বলছেন যে আপনি বিপ্লবের মাধ্যমে উঠে আসছেন। এগুলি ঠিক আছে, একভাবে মানতে রাজি আছে, কারণ এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এত বড় একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটছে, তারপরে আপনার দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নিয়েই আপনার বলেছেন যে আপনারা সংস্কার করবেন, এবং আগে সংস্কার পরে নির্বাচন। কেউ তো না করে নাই। কোনো একটা পলিটিক্যাল পার্টি কি বলছে যে আপনার সংস্কার করেন না? কেউ বলছে? কেউ তো বলে নাই। তার মানে তারা কিন্তু এক ধরনের ক্লিন চিট আপনাকে দিয়ে রাখছে। এখন আপনি সেগুলো বাস্তবায়ন করবেন। আমি বাস্তবায়ন করতে যে আপনি যদি বলেন যে হ্যাঁ আমি ওখানে যাব, কিন্তু যাচ্ছেন আপনি কচ্ছপের গতিতে, একদম কচ্ছপের গতি। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। এই যে 6টা ক্ষেত্রে সংস্কারের কথা বলা হয়েছে না, এই 6টা ক্ষেত্রে সংস্কারের কথাটা আমরা প্রথম কবে শুনলাম? 11 সেপ্টেম্বর। খেয়াল করেন ডেটটা। 11 সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়ে বললেন যে আমি 6টা ক্ষেত্রে সংস্কার করব, আরো সংস্কার হবে। ক্ষেত্রগুলি নাম উল্লেখ করলেন না, তো বুঝতে পারি গণমাধ্যম আরো কমিশন গঠন হবে, হ্যাঁ আরো সংস্কারের আরো কয়েকটা কমিশন করবে। তো 11টার কিন্তু 6টার কিন্তু 6 জন প্রধানের নাম ঘোষণা করলেন। 18 তারিখে এই 6 জন প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা নিজে বৈঠক করলেন। বৈঠকে 5 জন থাকলেন, 1 জন থাকলেন না। কারণ উনি তো থাকবেন কি, উনি তো যুক্তরাষ্ট্রের নাগরিক রে ভাই, উনি তো যুক্তরাষ্ট্রের নাগরিক। উনি ওনাকে চাকরি করেন, উনি চাকরি রেখে নাচবেন, এটা ওনার জন্য পার্ট টাইম জব। পার্ট টাইম জব না, জাতির উপকার করতেছে উনি। ওনার মতো জ্ঞানী আর কেউ নাই। একখানা ছিল, তো যুক্তরাষ্ট্রে বসে আছে 20-22 বছর ধরে, ওনাকে দিয়ে আমার একটা কাজ করাইতে হবে, এছাড়া কেউ নাই। ওই আলোচনা পরে আসতেছি। উনি আসলেন না, উনি ওইখান থেকে অনলাইনে যুক্ত হইলেন। ভালো কথা, সবাই সমৃদ্ধ হলেন, সবাই মিলে জ্ঞান গর্ব আলোচনা করলেন। তারপরে আজকে কয় তারিখ? আজকে 2 তারিখ চলে গেল, অক্টোবরের 2 তারিখ গেল। তাহলে সব মিলে যোগ করলে কত হয়? ওখানে 19 দিন, আর ধরেন 2 দিন, 21 দিন, 3 সপ্তাহ। আপনি আমাকে বলেন তো, ওই যে প্রথম দিন যে 6 জনের নাম ঘোষণা করা হয়েছিল, তারপরে গত 3 সপ্তাহে এই সংস্কার কমিশনের কি অগ্রগতি হয়েছে বলেন? কি অগ্রগতিটা হয়েছে? আমরা জানতে পারিনি আসলে কিছু। কোন অগ্রগতি হয় নাই। এই কমিশনের মেম্বারকে, কোন কমিশনের মেম্বারকে তা পর্যন্ত বলা হয় নাই। কেন বলা হয় নাই? মানে ঘটনাটা কি? কমিশন প্রধান, তারপরের যে তাদের নামগুলো আমরা জানি না কিছুই। কাজ শুরু করে নাই। বলে কি একটা প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন জারি করলেন কি? একদিন আপনাদের কলমে কালি আসিল না? কালি ছিল না কলমে? প্রজ্ঞাপন জারি করলেন না কেন? না করছিল কেউ?
যে অক্টোবরের আগে প্রজ্ঞাপন জারি করা যাবে না, এবং তখন বলা হলো অক্টোবরের 1 তারিখ থেকে এটা যাত্রা শুরু করবে, এই কমিশন কাজ শুরু করবে। অক্টোবরের 2 তারিখ কাজ শুরু হয়েছে, এখন আবার নতুন গান বাজছে একটা, কি গান? রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে তারপরে করবে। কেন তার আগে করলে সমস্যাটা কি? রাজনৈতিক দলগুলো বলছে যে আমার সঙ্গে আলোচনা না করে কমিশনের কাজ শুরু করে, এটা বলছে কেউ? তা আপনি একা একা এটা ভাবতেছেন কেন? আসলে আপনি পারতেছেন না, ওকে, আসলে আপনি জানেন না কি করতে হবে, আসলে আপনি পারার কোনো আগ্রহ নাই, আপনি সময় ক্ষেপণ করতেছেন। বাই চান্স তো পাইছেন, বাই চান্স সকালবেলা ঘুমের থেকে উঠে দেখেন যে আপনি মন্ত্রী হয়ে গেছেন। এই আরামের চাকরি ছিলেন, অবসরপ্রাপ্ত, নাতি নাতনির সঙ্গে খেলাধুলা করতেন, কে শুনেন যে আপনি মন্ত্রী হয়ে গেছেন? বুড়া বয়সে প্রাপ্তি, কে স্যারের ভাই, আরামের চাকরি। যতদিন থাকা যায় বেসিক্যালি ইউ আর ওয়েস্টিং টাইম, অ্যান্ড সেই সঙ্গে কি আপনি এই জাতির মানুষের কাছে নিজেদের বিরক্তি বাড়াচ্ছেন। শুনেন, এই জাতির একটা অদ্ভুত জাতি ভাই, এটা অদ্ভুত জাতি একটা। এখানে বৃষ্টি পড়লে মাটি নরম হয়ে যায়, চৈত্রের তাপে মাটি লোহার চেয়ে শক্ত হয়ে যায়। এটা অদ্ভুত জাতি। ভালোবাসতে 1 মিনিট লাগে না, দূরে ছুঁড়ে ফেলে তো 2 মিনিট লাগে না। কাজে মানুষ প্রতিদিন আপনাকে জাজ করতেছে, প্রতিদিন। আপনি যে মনে করেন এদেশে, দেখেন আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, আপনি যে কোনো জরিপে যান, আমি কিছুদিন আগে একটা জরিপ করছি আমার চ্যানেলে, 57,000 লোক ভোট দিছে রে ভাই। সেই আপনি এখান থেকে ঠিক 1 মাস আগে করছি, সেখানে 46% লোক বলছে যে তারা এই সরকারকে 5 বছর সময় দিতে চায়। 46% বলছি। ঠিক গতকালকে আরেকটা জরিপ করছি, সেই জরিপে 8 ঘন্টায় লোকে ভোট দিয়েছে 37,000। 8 ঘন্টায়, বেশি শেষের টাইম দেখি নাই। এই 8 ঘন্টায় ওই যে 36% ছিল না, তারা 5 বছর ক্ষমতা দিতে চায়, ওইটা কমে এসে দাঁড়াচ্ছে 27%। 1 মাসে প্রতিদিন কমতেছে। কেন কমতেছে? মাসুদ কামাল ভাই, এটা এই জায়গাতে এসে আসলে যখন এই ধরনের প্রশ্নগুলো উঠবে এবং আপনাদের মতো স্বনামধন্য সাংবাদিকরা, বড় বড় ব্যক্তিত্বরা যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, তখনই কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে এইটাই প্রশ্নের উদ্রেক হবে, আসলে কি মানে আগেই ভালো ছিলাম কিনা। অনেকে তো এইটা বলার জন্য বসে আছে যে আগেই কি তাইলে ভালো ছিলাম, খারাপ আছি কিনা। আমরা যে এখন মানে আগের থেকে বেটার আছি কিছুটা, সেই বেটারমেন্টের জায়গাটা কোথায় আপনার কি মানে চোখে পড়ে? বেটারমেন্টের জায়গাটা কিছু ভালো জায়গাতে চোখে পড়ছে। আগে কোনো সিস্টেমই ছিল না, আগে কিছুই ছিল না। আগে দোজকের মধ্যে ছিলাম, আমি আগে দোজকে ছিলাম। কাজে ওইটার সঙ্গে এটা তুলনা করা যাবে না। কিন্তু প্রশ্নটা হলো কি, দেখেন, মানে আমরা তো একটা লক্ষ্য নিয়ে নামছি। মানুষ কিন্তু প্রতিদিন আপনাকে বিচার করবে যে আমরা কি করছি, কি চাচ্ছি, কি করছি, কি চাচ্ছি, প্রতিদিন বিচার করবে। আর আগেরটা ছিল তো বিচারের ঊর্ধ্বে। আপনি কি বলেন, কি ভাবেন, কোন পলিটিক্যাল পার্টি কি বলে, কি ভাবে, কি চায়, এগুলো কিন্তু যায় আসে না। এক দানব ক্ষমতা মতো বসেছিল। কিছু গুলো খেয়ে নেবো, কিছু গুলো মেরে নেবো, কিছু গুলো গুম করে ফেলাবো। এই যে মানুষের মধ্যে আতঙ্ক, সে আতঙ্ক থেকে বাঁচছি। এবং সে আতঙ্ক থেকে বাঁচার জন্য কিন্তু ওই উপদেষ্টারা কোনো রকম শ্রম দেয় নাই। শ্রম কিন্তু সাধারণ মানুষ দিছে। সাধারণ মানুষ শ্রম দিয়ে তাদেরকে বলছে যে তোমরা আমাদের এই কাজগুলো করে দাও। প্রথমে তারা কিন্তু কাউকে চিনে না, তারা চিনত কাকে, এখান থেকে এই লোকগুলির মধ্যে তারা চিনত 3 থেকে 4 জন লোককে। ডক্টর ইউনূসকে, উনিও এখানে কোনো শ্রম দেয় নাই। প্যারিসে বসে আছিল, ফোন করে তো নিয়ে আসা হয়েছে। শ্রম দেওয়ার মধ্যে ওই নাহিদ দিছে, আসিফ দিছে, আর আসিফ নজরুল দিছে। এই 3 জনের সরাসরি শ্রম দিছে। রিজওয়ানা হাসানও কিছু দিছে। এরা মোটামুটি শ্রম দিয়েছে। হ্যাঁ, তারা শেষের দিকে দিছে। যখনই দেখ এদের কিন্তু সরাসরি কন্ট্রিবিউশন আছে। আর যারা হয়েছে, উপদেষ্টা হয়েছে, এর মধ্যে আর কারো কোনো কন্ট্রিবিউশন নাই। তো কোনো একটা মিছিলে আসছে নাই। কিন্তু
আর ইউনূস সাহেব আসে নাই। ইউনূস সাহেব ওখানে বলে তো উনি সবাই ওনাকে শ্রদ্ধা করে ভালোবাসে, ওনাকে ডাকছে আপনি সে দায়িত্ব নেন। সে বাকি লোকগুলি খুঁজে বাই করছে হুম এবং আল্লাহর রহমতে এমন এমন লোকটা খুঁজে বাই করছে যারা কোনো কামেন না, তাও করছে। ওনার প্রতি শ্রদ্ধাবশত কেউ কিছু বলে না, হ্যাঁ ওনাকে ভালোবাসি, কাজে আমরা চাই যে ওনার গভর্নমেন্ট সফল হোক, এটা আমরা চাই। সেই এটাই সাপোর্টটাই হয়তো বা আমরা দিয়ে যাচ্ছি এবং হয়তো বা আমরা সেই জন্যই ভাবছি যে আর কটা দিন যাক না, সব ঠিক হয়ে যাবে, এমনটাই হয়তো বা ভাব। কামাল ভাই, কমিশন গঠন হয়েছে, কমিশনের সদস্যরাও এসেছেন, অনেক কিছু, অনেক বিষয়, অনেকে বলেছিলেন পোশাক পরিবর্তন করে পুলিশকে সংস্কারের কথা। আসলে পুলিশের মন এবং মগজে যে অবস্থা, ঠিক দলীয়করণের যে সিচুয়েশনে পুলিশ আছে, পুলিশকে সংস্কার করতে কত বছর সময় লাগে? না না, এটা তো আপনি ডিপেন্ড করবে যারা সংস্কারের প্রস্তাবগুলি দিবেন, সেই প্রস্তাবগুলি নেওয়ার পর প্রস্তাবগুলি কেমন হয় এবং সেই প্রস্তাবগুলি বাস্তবায়ন করার যারা দায়িত্বে থাকবেন মন্ত্রিত্বের অথবা সরকারের, তারা সেটা কিভাবে বাস্তবায়ন করতে চান সেগুলোর উপর ডিপেন্ড করবে। তো আসলে একটা জিনিসকে আমি বলি আপনাকে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এরা সব সংস্কার করে দিবে, তারপরে একটা পলিটিক্যাল পার্টি জনগণের ভোটে এসে খেলে এই করবে, শাসন করবে, বিষয়টা কিন্তু এভাবে হবে না, এইভাবে পারবেনও না। এরা বেসিক্যালি একটা দিক নির্দেশনা দেবে, আমি যেভাবে বুঝি একটা দিক নির্দেশনা দেবে। আপনি একটা পুলিশ বিভাগ, দেশের সবচেয়ে বড় বিভাগগুলির মধ্যে একটা, তো ভাই এটা আপনি খোল নাড়ছে চেঞ্জ করে ফেলাবেন, এটা তো একটা পলিটিক্যাল গভর্নমেন্টের কাজ, জনগণ দ্বারা সরাসরি নির্বাচিত একটা গভর্নমেন্টের কাজ কিন্তু এটা। তো সেই গভর্নমেন্টই করবে, ওনারা একটা দিক নির্দেশনা দিবেন যে এভাবে করা যেতে পারে, তারপরে এটা নিয়ে আমি মনে করি ফাইনাল কাজটা পলিটিক্যাল গভর্নমেন্টকে করতে হবে। এবং আমি বলি আপনি যত সব কমিটি করেন না কোনো ভাই, এত কমিটি কিন্তু ইম্পর্টেন্ট না, আপনি সবই করেন, সবই আপনি একটা দিক নির্দেশনা দেন, এই সময় আসেন কি করবেন, কিছু কাজ করেন ভালো, এটা আমি আপত্তি নাই কোনো, কিন্তু মূল যে কাজটা সেটা হলো গিয়ে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেন। কারণ আপনি যদি বলেন এদেশের মানুষ মূর্খ, আবার তো ওই বিএনপি অথবা আওয়ামী লীগ যে কোনো একটা আনবে। যদি আমি মূর্খ হই, আমি যদি মূর্খ হয়ে ওনাকে নির্বাচন করি, আমি যদি ওনাকে ইলেক্টেড করে আমি যদি খুশি থাকি, আপনার সমস্যাটা কি? হোয়াট ইজ ইয়োর প্রবলেম? আমি ওনাকে নিয়ে খুশি রে পাই, আপনি কি করবেন? আর আপনি বলবেন না তোমার ওনাকে পছন্দ করা ঠিক হয় নাই, তোমার ওনাকে পছন্দ করা ঠিক হয়েছে। ভাই আপনি কে? আপনি আপনার ভোট দেন, আমি আমার ভোট দেই। এদেশের ম্যাক্সিমাম মূর্খ মানুষ যদি একজন লোকে ভোট দেন, সেটাই ভোট, ওইটা হয়তো মূর্খের রাজত্ব হবে হোক, এটাই তো গণতন্ত্র। তাহলে আপনি এই গণতন্ত্রকে বর্ণনা করতে মানুষের, শুনেন, মানুষের যে নির্বাচন করার যে ক্ষমতা, এটাকে যদি আপনি অবমূল্যায়ন করেন, এটাকে যদি আপনি অবজ্ঞা করেন, আপনার যে মূর্খ, মানে বড় মূর্খ আর পৃথিবীতে কেউ নাই। একটা মানুষ ভুল করতে পারে, দুটা মানুষ ভুল করতে পারে, 18 কোটি মানুষ ভুল করে না। এইটা যদি আপনি যতক্ষণ পর্যন্ত মানতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ডেমোক্রেসির প্রতি আপনার কোনো ভক্তিই নাই। আপনি নিজেই তখন মানে সেই উদাহরণ কাকে বলে, সুরেচারের সংজ্ঞাটা কি? যে আমি সব বুঝি, তুমি কিছু বুঝো না। সেই উদাহরণকে আমরা পাইনি, এই যে ক্ষমতা এদের কাছে পাইনি তা বলছি না, আমি কিন্তু অন্য প্রসঙ্গে আসছিলাম যে ওই জন্যই ওই সংখ্যাগরিষ্ঠ মানুষের যে প্রতিনিধি যারা, তাদেরকে দিয়ে এই সংস্কারটা করতে হবে। আসলে ওইটা বলতে যাচ্ছি, আপনারা দিক নির্দেশনা দিবেন, আপনারা সংস্কার করে দিবেন, আর তারপরে সেটা নিয়ে তারা চলবে, এটা হবে না, এটা বলে লাভ নাই, এটা হবে না। কারণ আমি, আপনি বলেন, আমি এতক্ষণ ধরে কি আলাপ করলাম, এই যে পুলিশের সংস্কার 9 জন, একজনকে হচ্ছে এই না, তা আমি তো বলবো এই সংস্কার আমি মানি না, আমি চিনি না, সে যে যোগ্য আমি কি করে বুঝলাম? আপনার কাছে মনে হয়েছে যোগ্য, কাজে তাকে মানতে হবে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? আওয়ামী লীগকে কি ডক্টর ইউনূস সরকার নিষিদ্ধ করতে পারবে কি না, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।
এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।